ঢাকা 17 আসনে তারেক রহমানের নির্বাচনী ব্যয় 23 লাখ টাকা। দেশের 14টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ, 11 ঘন্টা পাব বন্ধ সহ 8 দাবি মালিক সমিতির। হরমুজ প্রণালী না খুলে ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালী সারাদিনের সবাইকে স্বাগত জানাচ্ছি। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে সাথে আছি আমি দিলরুবা খান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনে প্রার্থী তারেক রহমানের নির্বাচনী ব্যয় হয়েছে 23 লাখ টাকা, যা নির্বাচন কমিশনে জমা দেওয়া রিটার্নে উল্লেখ করা হয়েছে। খরচের মধ্যে সবচেয়ে বেশি গেছে এজেন্ট ও স্টাফদের পেছনে প্রায় 9.86 লাখ টাকা। এছাড়া প্রচারণায় প্রায় 5.5 লাখ, ক্যাম্প পরিচালনায় 3.6 লাখ, জনসভায় 1.8 লাখ এবং পরিবহনে 1.1 লাখ টাকা ব্যয় হয়েছে। ঢাকা 17 আসনে মোট ভোটার ছিল 3,33,777 জন। আইন অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ 25 লাখ টাকা বা ভোটার প্রতি 10 টাকা, যেটি বেশি, সেই সীমা পর্যন্ত ব্যয় করতে পারেন। সরকার দেশের 14টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদ অধ্যাদেশ 2024 অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন এবং নিয়ম অনুযায়ী ভাতা পাবেন। ঢাকা, গাজীপুর, ফেনী, পাবনা, নরসিংদী সহ মোট 14 জেলায় এ নিয়োগ দেওয়া হয়েছে। আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর। সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা বন্ধে নিরাপত্তা নিশ্চিত সহ 8 দাবি জানিয়েছে পেট্রোল পাম্প মালিকরা। এমন অবস্থায় দৈনিক 11 ঘন্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা। একই সঙ্গে জ্বালানি সংকটের গুজবে আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ না করতে জনসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার রাজধানীর মগবাজারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের এই দাবি উত্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল জানান, মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনা ও আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে সরকার জ্বালানি রেশনিং এর যে সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তবায়নে পাম্প মালিকরা প্রতিশ্রুতিবদ্ধ। তবে পাম্পগুলোতে ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব দিয়েছে সংগঠনটি। মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবিতে সরকারকে 15 দিনের আলটিমেটাম দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে নির্যাতিত নারীদের তালিকা প্রকাশ ও তাদের ক্ষতিপূরণের বিষয়েও পদক্ষেপ নিতে বলা হয়েছে। আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান, মন্ত্রী পরিষদ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলর এর মহাপরিচালক বরাবর এ নোটিশ পাঠান। নোটিশে উল্লেখ করা হয়, সরকার স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুবিধা দিয়ে আসলেও স্বাধীনতার এত বছর পরও 30 লাখ শহীদ এবং দেশের জন্য সম্ভ্রম হারানো 2 লাখ নারীর পূর্ণাঙ্গ তালিকা যাচাই বাছাই করে প্রকাশ করা হয়নি। বিষয়টি একটি ঐতিহাসিক অবিচার এবং জাতীয় ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করা হয় নোটিশে। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। দেশের 64 জেলায় ঘোষিত কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার সংগঠনটির আহ্বায়ক আব্দুল মালেক এক বিবৃতিতে এ তথ্য জানান। আংশিকভাবে হলেও নবম পে স্কেল বাস্তবায়ন করা 22 লাখ কর্মচারী ও তাদের পরিবারের দাবি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে এপ্রিলের প্রথম সপ্তাহে সমিতির পক্ষ থেকে শান্তিপূর্ণ কর্মসূচি শুরু হবে। প্রতিটি জেলায় কর্মরত যেসব সরকারি কর্মকর্তা কর্মচারী পে স্কেলের প্রত্যাশা করেন তাদের সবাইকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ফুয়েল কার্ড নিতে এসে লাশ হয়ে ফিরলেন বখতিয়ার হোসেন। মঙ্গলবার সকালে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ফুয়েল কার্ডের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন বখতিয়ার হোসেন। পরবর্তীতে আলমডাঙ্গা শহরের ফাতেমা ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বখতিয়ার হোসেন আলমডাঙ্গা উপজেলার ভেদামারি গ্রামের হাজী রফিউদ্দিন মোল্লার ছেলে ও তিনি সার কীটনাশক ব্যবসায়ী ছিলেন। নিহত বখতিয়ার হোসেনের লাশ দাফনের জন্য তার নিজ গ্রাম ভেদামারিতে নেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাত পা বাঁধা অবস্থায় সুন্দরবনের দুর্ধর্ষ দস্যু জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা মুজিবর গাজী নামের এক জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
মুজিবুর দাবি করেছেন 20,000 টাকা মুক্তিপণের জন্য তার হাত পা বেঁধে নির্যাতন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরে কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ কথা জানান। সুন্দরবনের দুর্ধর্ষ দস্যু জোনাব বাহিনী সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মুজিবুর গাজী নামে এক জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড। উদ্ধারকৃত জেলে মুজিবুর গাজী খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। উদ্ধারকৃত জেলেকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। গাইবান্ধা শহরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি ফিলিং স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষা করে তেল না পেয়ে বাইকারদের সামরিক সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। মঙ্গলবার আর রহমান পেট্রোল পাম্পের সামনে গাইবান্ধা পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে তেল নেওয়ার জন্য বিপুল সংখ্যক মোটরসাইকেল আরোহী পাম্পে ভিড় করেন। তবে পাম্প কর্তৃপক্ষ মেশিন নষ্ট থাকার কথা জানালে ক্ষুব্ধ হয়ে ওঠেন বাইকাররা। এক পর্যায়ে তারা পাম্পের সামনে সড়কে অবস্থান নিয়ে সামরিক অবরোধ সৃষ্টি করেন। প্রায় 5 থেকে 7 মিনিট সড়কে অবস্থানের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে মজুত করা 1,671 লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার পৌর এলাকার আজাদ মোড়ে সালাম ভলকানাইজিং দোকানে যৌথ অভিযানে ড্রামে রাখা এসব ডিজেল উদ্ধার করা হয়। পরে সেগুলো সরকারি দামে নিলামে বিক্রি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়, তবে দোকান মালিককে পাওয়া যায়নি। ইউএনও রুবানা তাজলিল জানান, কৃত্রিম সংকট সৃষ্টি করে লাভবান হওয়ার চেষ্টা যারা করছে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মাঝে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত না হলেও তিনি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান শেষ করতে আগ্রহী। মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাতে মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নিজের ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন ট্রাম্প, যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে উন্মুক্ত করা এখন তার প্রধান অগ্রাধিকার নয়, বরং দ্রুত সময়ের মধ্যে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সমাপ্ত করাই তার লক্ষ্য। এবারে খেলার সংবাদ। আসন্ন বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে টি-20 সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। চলতি মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখবে কিউইরা। এই সফরের জন্য 2 ফরম্যাটের জন্য আলাদা আলাদা স্কোয়াড ঘোষণা করা হয়েছে। চোট কাটিয়ে এই সিরিজের মাধ্যমে জাতীয় দলে প্রত্যাবর্তন করছেন বেশ কয়েকজন ক্রিকেটার। দীর্ঘ বিরতির পর কিউ শিবিরে ফিরলেন ম্যাট ফিশার, উইল ও'রুর্ক ও ব্লেয়ার টিকনার। এর মধ্যে ও'রুর্ক ওয়ানডে দলে এবং টিকনার টি-20 দলে জায়গা পেয়েছেন, তবে ম্যাট ফিশার 2 ফরম্যাটের দলেই ডাক পেয়েছেন। নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্ডারকে এই সিরিজে পাওয়া যাচ্ছে না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার কারণে তিনি এই সফর থেকে ছুটি নিয়েছেন। স্যান্টনারের অনুপস্থিতিতে দলের অভিজ্ঞ ব্যাটাম টম লেথামকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। এবারে বিনোদন সংবাদ। মুক্তির পর থেকেই বক্স অফিসে তাণ্ডব দেখাচ্ছে বলিউড অভিনেতা রণবীর সিং এর সিনেমা ধুরন্ধর 2। আদিত্য ধর পরিচালিত এই ছবিটি মুক্তির মাত্র 12 দিনেই ভারতের অভ্যন্তরীণ বক্স অফিসে 865 কোটির বেশি আয় করেছে। এর মাধ্যমে দক্ষিণী সুপারস্টার যশের কাল্ট ব্লকবাস্টার কেজিএফ চ্যাপ্টার 2 এর রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি। বর্তমানে এটি 1000 কোটির ক্লাবে প্রবেশের দোরগোড়ায়। বক্স অফিস বিশ্লেষণ অনুযায়ী মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছে এই সিনেমা। প্রথম সপ্তাহে আয় করে 676 কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহে সোমবারেও আয় ছিল উল্লেখযোগ্য প্রায় 19 কোটির বেশি। 12 দিনের শেষে ভারতের বাজারে ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় 866 কোটির কাছাকাছি। দর্শক, আজ এ পর্যন্তই। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।